মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর রাখছি তা হচ্ছে সামনের মাসে বাজারে আসছে আইফোন 17 এবং এই আইফোন 17 এর সমস্ত সংস্করণে তৈরি হচ্ছে ভারতে। সামনের মাসে বাজারে আসছে আইফোন 17, ভারতেই তৈরি হচ্ছে তার সমস্ত সংস্করণ। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে, আপনারা জানেন যে এই কোম্পানি, যে কোম্পানির নাম অ্যাপল, সেই অ্যাপেলের যিনি সিইও, তিনি ট্রাম্পের হুমকি উপেক্ষা করেই ভারতে দুটো প্রোডাকশন ইউনিট খুলেছিল। সেই সময়তে ডোনাল্ড ট্রাম্প বারণ করেছিল যে না, প্রোডাকশন ইউনিট খোলা যাবে না। তিনি দুখানে প্রোডাকশন ইউনিট খুলেছিলেন ভারতে, এবং কোনো মডেলের সমস্ত সংস্করণ একসঙ্গে বিদেশে তৈরি করেনি অ্যাপল। প্রথম দেশ হিসেবে ভারতেই তৈরি হচ্ছে আইফোন 17-এর সমস্ত সংস্করণ। কোন দিকে যাবেন ডোনাল্ড ট্রাম্প আমি সত্যি বুঝতে পারছি না। এটা কি নিছক মানে হঠকারী সিদ্ধান্ত নয়, এবং এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো একজোট হচ্ছে, আমি আইফোনের কথা বললাম যে সব থেকে দামি ফোন, তারও এতদিন ধরে এখানে কারখানা ছিল, তারও এখানে পার্টস তৈরি হচ্ছিল, সেটাও ভারত থেকে তৈরি হয়ে যাচ্ছিল। এখন তার দুটো ইউনিট খুলে ফেলেছে অ্যাপল ভারতে, এবং এই প্রথম এই নতুন সংস্করণ যে আসছে তার সমস্ত সংস্করণ শুধুমাত্র ভারতে তৈরি হচ্ছে, এবং তার যে টপ মডেল সেটাও শুধুমাত্র ভারতে তৈরি হচ্ছে। ভারতে তৈরি হয়ে সেটা যাবে বিদেশে, ভারতে তৈরি হয়ে সেটা যাবে বিভিন্ন দেশে রপ্তানির জন্য। বুঝুন ঠেলা, মানে এই হচ্ছে সিনারিও ওভারঅল। মানে এই মেক ইন ইন্ডিয়ার সুফল বলুন বা বিরোধীরা যাই বলে থাকুক না কেন, সেটা এই জায়গায় দাঁড় করে রেখেছে ভারতকে। এখন ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নিচ্ছেন, সাময়িক হয়তো ধাক্কা আসতে পারে, কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জায়গায় ভারত আশা করি আছে। কি বলছেন শুভজিৎ? দেখুন, মানে আমি ইন্ডিয়ার সাথে আমেরিকার যে সম্পর্কের অবনতি, এই অবনতিটা প্রথম একজন মানে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হিসাবে এইভাবে দেখছি যে আমার মনে হয়েছে বরাবর যে আমরা আমেরিকার সাথে একটা আইডিওলজিক্যাল টাই শেয়ার করি, এবং আমাদের যে ডেমোক্রেটিক প্রিন্সিপালস, আমরা তো গণতান্ত্রিক দেশ এবং বিশ্বের অন্যতম ফাংশনিং অ্যান্ড ভাইব্রেন্ট গণতান্ত্রিক দেশ, এবং আমেরিকাও কিন্তু বিশ্বের অন্যতম ভাইব্রেন্ট এবং ফাংশনিং ডেমোক্রেটিক স্টেট। এবং আপনি অন্যান্য যে বিগ ইকোনমিক কান্ট্রি, যারা ইকোনমিক্যালি সুপার পাওয়ার বা ইকোনমিক্যালি রাইজিং পাওয়ার, যেমন ধরুন চায়না হতে পারে, জাপান হতে পারে, আপনার রাশিয়া হতে পারে, কিন্তু এরা কেউই ডেমোক্রেটিক কান্ট্রি নয়, বা ডেমোক্রেটিক্যালি ইলেকশন এখানে হয় না গণতান্ত্রিকভাবে, যেটা ভারত এবং আমেরিকার ক্ষেত্রে হয়। এবং এটাও আমি বলে রাখি, ভারতবর্ষের সংবিধানের অন্যতম একটি মূল কাঠামো, যাকে আমরা বলি ফান্ডামেন্টাল রাইট, সেটাও কিন্তু আমেরিকার সংবিধানের বিল অফ রাইটস থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়ে নেওয়া। তো এই ধরনের একটা গণতান্ত্রিক টাই বা গণতান্ত্রিক একটা অ্যালাইনমেন্ট আমাদের কিন্তু আমেরিকার সাথে বরাবর ছিল, এবং তার ফলে আপনি দেখেছেন যে আমাদের সাথে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, 1, 2, 3 এগ্রিমেন্ট হয়েছিল একটা সময়, এবং ইনফ্যাক্ট আমরা নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যন্ত শেয়ার করি আমেরিকার সাথে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের সম্পর্কের অবনতি হওয়ার অন্যতম কারণ হলো যে আমরা যে মোদি যখন সরকারে এসছিলেন এবং গভর্নমেন্ট ফর্ম করেছিলেন, তখন কিন্তু তিনি নেবারহুড পলিসি তৈরি করেছিলেন, এবং নেবারহুড পলিসিটা কিন্তু মানে একটা বড় অঙ্কের যে দেশগুলো, মেজর সুপার পাওয়ারদের কাছে কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখা যায়, এই নেবারহুড পলিসিতে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গেছি সামাও। তার কারণ অন্যান্য কান্ট্রিগুলো তারা ঠিকমতোভাবে ডেমোক্রেটিক্যালি ফাংশন করতে পারেনি। এটা আমাদের দোষ আমি দেখি না। পাকিস্তান ডেমোক্রেটিক্যালি ফাংশন করতে পারে না, বাংলাদেশ ডেমোক্রেটিক্যালি ফাংশন করতে পারে না। আজকে দেখুন তাদের ইন্টারনালি কী অবস্থা। এবং আমাদের দেশে আজও যেটা হয় যে কোনো দেশের সাথে যখন একেবারে প্রেসিডেন্সিয়াল বা হেড অফ দ্য স্টেট লেভেলে যখন ডিসকাশন হয়, তখন আমাদের প্রাইম মিনিস্টার বা ডিফেন্স মিনিস্টার বা হোম মিনিস্টার বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার তারা যায়। কিন্তু কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা দেখলাম, আমরা সবাই দেখেছি যে পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ আসিম মুনির তিনি গেলেন, এবং সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মেগালোম্যানিয়াক লিডার, যে নিজেকে ভীষণ শক্তিশালী ভাবার, যার বাতিক ভীষণভাবে, তাকে বললেন যে আমরা নমিনেট করব তাকে বিশ্ব শান্তি নোবেল প্রাইজের জন্য, যেটা ভীষণভাবে আমাদের অবাক করেছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লিডার, যে কিনা হেরে যখন গেছিল লাস্টবার জো বাইডেনের কাছে, তখন সে হোয়াইট সুপ্রিমেসিস্টদেরকে রীতিমতো হোয়াইট হাউসে একটা আক্রমণ তৈরি করেছিল তার সাপোর্টাররা। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দ্যাট সেড, আমেরিকার ক্ষেত্রে
এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা প্রিন্সিপালি কিন্তু একেবারে কাট আপ করে এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারি না। আমাদের কিন্তু এই সম্পর্ক রিপেয়ার করতে হবে। আপনি যেটা বলছেন যে সামনে এই উইকটা কিন্তু খুব ইভেন্টফুল উইক ভারতের একদম, জন্য, একদম। এবং জাপানে মানে আমি যাবেন। শুনছিলাম যে উনি বলছেন যে প্রধানমন্ত্রী। ভারত আর পাকিস্তান নাকি কয়েকশো হ্যাঁ। বছর ধরে যুদ্ধ করছে। আমি বলছি মানে যা আপনাকে। যা মুখে আসে না, উনি তাই বলে দেন এগুলো কি, বোধহয়। এগুলো যারা মেগালোম্যানিয়াক লিডার হয়, অথরিটেরিয়ান লিডার হয়, তারা এই ধরনের পপুলিস্ট ন্যারেটিভ তৈরি করেন দেখাতে, মানে যে নিজেকে বিশ্বের দেখানোর জন্য কাছে যে আমি কত শক্তিশালী লিডার। এতে কি হয়, এর যে অর্গানিক ডেমোক্রেটিক যে ফাংশনিং, সেই ফাংশনিংটা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়, যেটা উনি বোঝেননি, পরে বুঝবেন। একদম। কিন্তু আমি জাস্ট দুটো পয়েন্ট বলে শেষ করবো আপনাকে, যে ট্রাম্প যখন পাকিস্তানের সেনাপ্রধানের সাথে মিট করার পরে এবং বাংলাদেশে যখন এই অভ্যুত্থান হলো তথাকথিত, এই অভ্যুত্থানের পরবর্তীকালে আমরা যেমন দক্ষিণ এশিয়াতে একটা রিকনফিগারেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তেমনি আমেরিকাও কিন্তু একটা রিকনফিগারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে আমেরিকা চায়নাকে এবং রাশিয়াকে থ্রেট মনে করে। নইলে আপনি আলাস্কাতে একদম রেড কার্পেট বিছিয়ে পুটিনকে সে ওয়েলকাম করে সামিট করলো, কিন্তু সেটা আনফিনিশড টক রয়ে গেছে এখনো পর্যন্ত। সে কিন্তু যতই বুক চাপড়ে বলুক যে ইউক্রেনের সে একদম। যুদ্ধ থামিয়ে দিয়েছে, আপনি তো ইউক্রেনে গেছিলেন, আপনি জানেন যে ইউক্রেনের যুদ্ধ এখনো চলমান। এখনো কিন্তু চলমান। সমস্যা হচ্ছে আজকে যখন মেক ইন ইন্ডিয়ার কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী, বা ভারত বলছে যে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো, ভারতকে কিন্তু ভাবতে হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ভারতকে আরও অনেক বেশি কিন্তু এক্সট্রা মাইল হাঁটতে হবে। ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিস বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টস, আইআইটি, আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেন্ট্রাল ইউনিভার্সিটিস, স্টেট ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এইগুলোকে আরও বেশি মজবুত করতে হবে। এখানে একদমই তাই। আরও বেশি ইনভেস্টমেন্ট বা ধরুন অ্যালোকেশন সেখানে পাম্পিং করতে হবে। নইলে আপনাকে এই মুহূর্তে যা অবস্থা, এই 50% ট্যারিফের পর, যে আপনাকে বিভিন্ন সেক্টরে R&D সেক্টর, বিশেষত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন যদি আপনি না করতে পারেন, আগামী দিনে কিন্তু এই ধরনের থ্রেটকে উইথস্ট্যান্ড করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। এবং আমি আরেকটা কথা বলি, যে ইন্ডিয়াতে এতগুলো যে প্রাইভেট সেক্টর আছে, যারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন লেভেলে তারা কিন্তু তাদের টাই আপ রয়েছে, যে ধরুন হতে পারে আইটি সেক্টর, হতে পারে সে হতে পারে ম্যানুফ্যাকচারিং সেক্টর, কিন্তু আপনি বলুন এরা ইন হাউস, এরা তো ভারতবর্ষের জল জমি প্রায় অলমোস্ট ফ্রিতে পায়। সে আপনার আইটি সেক্টর নিউটাউন রাজারহাট বলুন, ব্যাঙ্গালোর বলুন, চেন্নাই বলুন, একদম। হায়দ্রাবাদ, কিন্তু এদের রিসার্চ বা ডেভেলপমেন্ট বা ইনোভেশনটা কি, আমরা ফাইটটা করবো কি করে আমেরিকার সাথে? এদেরকেও জবাবদিহি করতে হবে। এই প্রাইভেট একদম। সেক্টর যারা ভারতবর্ষের গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন সময় ট্যাক্স বেনিফিট সুবিধা পায়, নিচ্ছেনই, ট্যাক্স রিলিফ পায়, তাদেরকেও সেটা প্রমাণ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।